শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতের। এবং সর্বশেষ জানাবো, হাসিনার আমলে বছরে পাচার $16 বিলিয়ন, 15 বছরের পাচারের টাকা দিয়ে করা যেত 78টি পদ্মা সেতু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ভারতের। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে পুরো দেশ যুদ্ধংদেহী। পিলখানায় শীর্ষ কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির শিরদাঁড়ায় হিমশিহরণ বয়ে যেতে থাকে। তার চেয়ে নিজে বেশি নিরাপত্তাহীন মনে করতে থাকেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর ওপর তিনি ভরসা করতে পারছিলেন না, ফলে ফোন করেন ভারতকে। ফোনে কথা বলেন তখনকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে। পরিস্থিতি জেনে বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয় ভারত। প্রস্তুত রাখে সেনাবাহিনী ও যুদ্ধ বিমান। 3 দিক থেকে বাংলাদেশে অভিযান চালানোর রোড ম্যাপ হয়। অপেক্ষা শুধু নির্দেশের। নির্দেশ পেলেই বাংলাদেশে নেমে পড়ত ভারতের প্যারাট্রুপার। কিন্তু এমনটি হয়নি শেষ পর্যন্ত, কারণ ভারতের ভয় ছিল সামরিক অভিযান চালানো হলে তখনকার বিভক্ত সেনাবাহিনী ভিন্ন অবস্থান নিতে পারত। হত্যা করা হতে পারত শেখ হাসিনাকে, অথবা তার বিরুদ্ধে অভ্যুত্থানও হতে পারত। প্যারাট্রুপাররা ঢাকার 2টি বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়ে শেখ হাসিনাকে উদ্ধারের পরিকল্পনা করে, কিন্তু তাও হয়নি। কারণ সেটা করা হলে শেখ হাসিনার ক্যারিয়ারে ভারতের হাতের পুতুল বিশেষণ যুক্ত হতো। এতে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেত। ইন্ডিয়াস নিয়ার ইস্ট আ নিউ হিস্টোরি বইয়ে এসব কথা লিখেছেন ভারতীয় সাংবাদিক অবিনাশ পালিওয়াল। তিনি SOAS ইউনিভার্সিটি অব লন্ডনের ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক পলিসি বিষয়ক লেকচারার, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। তিনি সাবেক সাংবাদিক ও পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক। পেঙ্গুইন বুকস থেকে প্রকাশিত ইন্ডিয়াস নিয়ার ইস্ট এ নিউ হিস্ট্রি বইয়ে বাংলাদেশের বিডিআর বা পিলখানা বিদ্রোহ সম্পর্কে তিনি ভারতের প্রস্তুতি সম্পর্কে লিখেছেন। এখানে তার চুম্বক অংশ তুলে ধরা হলো। বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের প্রস্তুতির সম্পর্কে অবিনাশ পালিওয়াল লিখেছেন, সামরিক অভিযানের দায়িত্বে ছিলেন প্যারাশুট রেজিমেন্টের 6ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সাধু। এটা ছিল 2009 সালের 26শে ফেব্রুয়ারি বিকাল 5টা। ওই সময় অর্ডার আসে, একটি ইমার্জেন্সি কোড সক্রিয় করা হলো। প্যারাট্রুপারদের কোম্পানিগুলোকে সচল করা হচ্ছিল। একটি ব্যাটালিয়ন শক্তির স্ট্রাইক ফোর্স জরুরি মোতায়েনের জন্য অ্যালার্ট করা হলো 24/7কে। ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে এই সামরিক অভিযানের দায়িত্বকে দেখা হয়। একই রকম একটি ইমার্জেন্সি কোড সক্রিয় করা হলো এবং রাতের জন্য তা আগেই রদ করা হয়েছে। যখন 5 থেকে 6টি IL-76 যুদ্ধবিমান এবং AN-32 সহ আবার নির্দেশ এলো, সাধু তখন জানতেন বড় কিছু ঘটতে চলেছে। এর 2.5 ঘন্টা পরে কমপক্ষে 1000 ভারতীয় প্যারাট্রুপার অবস্থান নিলেন পশ্চিমবঙ্গের কালাইকুন্দা বিমান বাহিনী স্টেশনে। রাতের জন্য তারা সেখানে অবস্থান করেন। সাধুর কমান্ডিং অফিসাররা নির্দেশনা দিলেন, বিডিআর বিদ্রোহ করেছে এবং বাংলাদেশি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করেছে। সম্প্রতি নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনা, যার অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিনি হুমকি বোধ করছেন। তিনি সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন না। তিনি ভারতকে সহায়তার জন্য অনুরোধ করেছেন এবং এই জন্যই আমরা এখানে নির্দেশের জন্য অপেক্ষা করছি। যখন ঢাকায় অবতরণ করব তখনকার জন্য আমাদের সব রকম প্রস্তুতি নিতে হচ্ছিল, স্মরণ করেন সাধু। ঢাকায় অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল নয়াদিল্লি। কারণ সহিংসতা যদি ছড়িয়ে পড়ে তাহলে তারা তার মুখোমুখি পড়তে পারেন। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্ট হত্যাকাণ্ড চলছিল। এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অল্প পরে নয়াদিল্লিতে তার সবচেয়ে ঘনিষ্ঠ কংগ্রেসের তখনকার শীর্ষ নেতা এবং সম্প্রতি নিয়োজিত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন হাসিনা। কি ঘটছে তা শোনার পর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। ঢাকা থেকে SOS পাওয়াতে প্যারাট্রুপারদের সমবেত ও প্রস্তুতির কাজ শুরু হয়। একই সঙ্গে তার ফলে হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য তদবির করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান এবং চীনা দূতদের সঙ্গে জরুরি যোগাযোগ করেন পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন। কালাইকুন্দা ছাড়াও জোরহাট ও আগরতলা থেকে প্যারাট্রুপারদের প্রস্তুতি শুরু হয়ে যায়। যদি নির্দেশ আসে তাহলে 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করবে ভারতীয় সেনা। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁও বিমানবন্দরকে নিরাপদ রাখা। তারপর প্যারাট্রুপাররা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন নিয়ন্ত্রণ নেবে এবং হাসিনাকে নিরাপদে উদ্ধার করবে।
সক্রিয় লড়াইয়ে প্রথমে ব্যবহারের জন্য গোলাবারুদ বিতরণ শুরু করেন অপারেশন তত্ত্বাবধানকারী ব্রিগেড কমান্ডার। তাৎক্ষণিক ভয়াবহতা জোর দিয়ে বোঝায় যে একটি অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিক্রিয়া ছিল উদ্বেগজনক। যদি বাংলাদেশি জেনারেলরা হাসিনার বিরুদ্ধে অবস্থান নেন তাহলে তারা ভারতীয় সেনাদের বাধা দেবেন। সাধু বলেন, যদি এমনটা ঘটতো তাহলে পূর্ব দিকে ছিল আমাদের একটি পুরো কোর, তারা সেনা পাঠাতো। 27শে ফেব্রুয়ারি বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ প্রায় করেই বসেছিল ভারত, কিন্তু সেই নির্দেশ আর কখনো আসেনি। 2007 থেকে 2010 সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তার পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত। সম্মান দেখাতে তিনি শেখ হাসিনাকে আপার সম্বোধন করতেন। তিনি বলেন, আমরা কিছু বাহিনীকে অ্যালার্ট রেখেছিলাম এবং হাসিনাকে এই বার্তা জানিয়ে দিয়েছিলাম যে তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কেন? কারণ ভারত জানত না এই ঘটনা কত দূর গড়াবে। ঢাকায় বিদ্রোহীরা তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে বিডিআর সদর দপ্তর, যাকে পিলখানা বলা হয়, তার ভেতরে হত্যা করে। সারা বাংলাদেশে অফিসারদের বিরুদ্ধে এই রকম হামলা হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের ওপর ভয়াবহ চাপ ছিল। কিন্তু যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হতো তাতে রক্তপাত হতো এবং অস্থিতিশীলতা সৃষ্টি হতো। এতে হাসিনার রাজনৈতিক এবং ব্যক্তিগত মঙ্গল ঝুঁকিতে পড়ত। বিদ্রোহীরা ক্ষুব্ধ কর্মকর্তারা তাকে হত্যা করতে পারত অথবা অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হতো। এর আগে 2007 সালে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই একই ঘটনা আবারও ঘটতে পারত। ফলে ভারত কোনো সুযোগ নেয়নি। তারা যেটা প্রয়োজন মনে করেছে তাই করেছে। বল প্রয়োগের বিরুদ্ধে মঈনকে হুমকি দিয়েছিল ভারত। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন তৌহিদ হোসেন। তিনি বলেন, ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন তারা আমাকে বলেছেন যে জেনারেল মঈনকে বল প্রয়োগ না করতে বলা হয়েছিল। যদি তিনি তা করেন তাহলে প্যারাট্রুপারদেরকে 1 ঘন্টার মধ্যে ঢাকার আকাশ থেকে নামিয়ে দেয়া হবে। ভারত কোনো ভয় দেখাচ্ছিল না, এর সবটাই ছিল বাস্তব। যদি প্রয়োজন হতো তাহলে আমরা হস্তক্ষেপ করতাম, বলেন ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অংশ এমন একজন ভারতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তা। কিন্তু চূড়ান্ত নির্দেশ আসেনি, কারণ প্রান্ত সীমা থেকে ফিরে এসেছিলেন জেনারেল মঈন। তখনকার সামরিক গোয়েন্দা বিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে রাজনৈতিকভাবে সংকটের সমাধান করা উচিত। সেভাবেই সমাধান হয়েছিল। বান্দরবানে একটি ব্রিগেডের কমান্ড দিচ্ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। মঈনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তার উচিত ছিল নির্দেশ দেয়া এবং সেনাবাহিনীকে সমস্যার সমাধানে অনুমতি দেয়া। পরবর্তী 2 দিন ধরে সারা দেশে স্থানীয় বিডিআরের প্রতিষ্ঠানগুলোতে বিদ্রোহের ঢেউ দেখা যায়। মাহফুজুর রহমান বলেন, এটা রাজনৈতিক ছিল না এবং যেহেতু এটা ছিল সেনাবাহিনীর একটি সংকটময় পরিস্থিতি, তাই আমার মনে হয়েছে রুল অব এঙ্গেজমেন্টের অধীনে সেনাবাহিনীকে প্রতিক্রিয়া দেওয়ার অনুমোদন দেওয়া উচিত। কিন্তু তা ঘটেনি। 2009 সালে ভারত হস্তক্ষেপ করলে উপমহাদেশের ইতিহাস বদলে যেত, কিন্তু তা না ঘটা ছিল একটি শক্তিশালী টার্নিং পয়েন্ট। হাসিনাকে সুরক্ষিত করতে বল প্রয়োগের হুমকি দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে এমনভাবে ভোতা করে দিয়েছে যে তাদের বিরোধীদের মোকাবেলায় দায় মুক্তির সঙ্গে শেখ হাসিনার হাতকে মুক্ত করে দিয়েছে তারা। প্রথম মেয়াদের মতো নয়, রাজনীতিকরণ করা সেনাবাহিনী থেকে আসা চাপ থেকে হাসিনা এখন মুক্ত। এজন্য ভারতকে ধন্যবাদ দিতে হয়। নয়াদিল্লি কেন এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে? সর্বোপরি হস্তক্ষেপ করলে বাংলাদেশের সার্বভৌমত্বকে খর্ব করা হতো। একই সঙ্গে আধিপত্যবাদী হিসেবে ভারতের সুনাম ক্ষুণ্ণ হতো। এতে হয়তো হাসিনার জীবন রক্ষা হতো, কিন্তু ভারতের হাতের পুতুল হিসেবে তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। এমনিতেই তিনি এমন অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন। ভারত এমন একজন হাসিনাকে প্রত্যক্ষ করে যিনি এই বিদ্রোহকে তার সরকারকে অস্থিতিশীল করা হিসেবে বিশ্বাস করতে থাকেন এবং এমন পদক্ষেপ নেন। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, তিনি নিরাপত্তামূলক পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু বুঝতে পারেন যে এই বিদ্রোহকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যেসব পরিবারের অফিসার বা যাদের সহকর্মীকে হত্যা করা হয়েছে তাদের কাছে যান এবং তাদের সাথে সাক্ষাৎ করেন। অফিসারদের কাছে লাঞ্ছনা ও হেনস্থা হওয়ার পরও হাসিনা তার অবস্থান ধরে রেখেছিলেন, তাদের কথা শুনেছেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তৌহিদ হোসেন বলেন, তিনি যা করেছিলেন তা যথার্থ ছিল, কারণ শান্ত করতে এর প্রভাব রয়েছে। বিদ্রোহ শেষ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ট্যাঙ্ক সহ পিলখানায় প্রবেশ করে সেনাবাহিনী। তারপর গ্রেপ্তার করা হয় প্রায় 200 জনকে। মঈন সংযত থাকার ফলে শেখ হাসিনার ক্ষমতা সুসংহত করার পথ পরিষ্কার হয়ে যায়। যেসব অফিসার অশোভন ব্যবহার করেছিলেন তাদের সবাই চাকরি হারান। বিডিআরকে ভেঙে দেয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।